শুরু হচ্ছে পরবর্তী অংশ। প্রহরী কানাইকে সোজা নিয়ে গেল রাজসভায়। কানাই দেখল রাজা সিংহাসনে বসে আছেন, তাকে ঘিরে রয়েছে সভাসদরা। রাজা যে শয়তান সেটা তার কুতকুতে চোখ, ঘন ভুরু আর গালপাটটা দেখেই বোঝা যাচ্ছে। কে রে বেটা? রাজা কানাইয়ের দিকে চোখ রেখে পেয়াদাকে জিজ্ঞাসা করল, महाराज ये महल के बगीचे में ठहर के इधर उधर देख रहा था। দুটো সশস্ত্র প্রহরী থাকার শর্তেও এবারটা ঢুকলো কি করে? वो तो नहीं मालूम महाराज। মালুম নেই? খাবার সময় তো খুব মালুম হতা। বলবান তার যশবন্তকে শুলে চড়াও, ফটকে নতুন প্রহরী মোতায়েন করো। এ রাজ্যে কাজে ফাঁকির শাস্তি কেবল মৃত্যু। মহারাজের পাশে 2-3 কর্মচারী আদেশ পালন করার জন্য হা হা করে উঠল। মহারাজ, আমার বাড়িতে 2-3টে বাচ্চা আছে মহারাজ। রাজা এবার কানাইয়ের দিকে দৃষ্টি আনলেন, বললেন, তোর ব্যাপারটা কি? তোর নাম কি? আগে আমার নাম কানাই। তা কোত্থেকে আসছিস? কানাই ঠিক করেছিল যে রাজার কাছে সে সব সত্যি কথা বলবে না। সে বলল, আগে পাশের গা থেকে আসছি। কাকমারি? আগে হ্যাঁ। বাগানে কি খুঁজছিলিস? কই কিছু খুঁজিনি তো, শুধু দাঁড়িয়েছিলাম। রাজা যেন একটু নিশ্চিন্ত হলেন, বললেন, ঠিক আছে, একে এখন হাজতে রাখো, পরে এর বিচার হবে। 3 মিনিটের মধ্যেই কানাইকে কারাগারে বন্দি করা হলো। গড়াদোয়ালা দরজা খড়াং শব্দে বন্ধ হতেই কানাই হতাশ হয়ে কারাগারের এক কোণে বসে পড়ল। আর মাত্র 8 দিন বাকি। তার মধ্যেই চাঁদনির পাতা নিয়ে দেশে ফিরতে না পারলে তার বাপকে আর বাঁচানো যাবে না। এমন হতাশ কানাইয়ের কোনোদিনও লাগেনি। এতক্ষণে জগাই বাবার কথা মনে পড়ল। নীল আর লাল ফল দুটো আর ঝিনুকটাও তো এখনো ট্যাকে রয়েছে, কিন্তু কই, জগাই বাবা তো তাকে আর ডাকলো না। এগুলো দিয়ে কি কাজ হয় তাও তো জানা গেল না। কয়েদখানার একটা মাত্র খুবরি জানলা, সেটা পশ্চিম দিকে হওয়াতে তার ভিতর দিয়ে বিকেলের রোদ এসে পড়েছে। কমলা রঙের রোদ দেখে কানাই বুঝল সূর্য অস্ত যাবার মুখে। ক্রমে সেই আলোটুকুও চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। ঘরের বাইরে একজন প্রহরী পাহারা দিচ্ছে। তার পায়ের একটানা খটখট শব্দে কানাইয়ের চোখে ঘুম এলো। 10 মিনিটের মধ্যেই কানাই ঘুমে ঢলে পড়ল। এইভাবে জেগে ঘুমিয়ে কয়েদখানারা অখাদ্য খাবার খেয়ে 3 দিন যেন কোথা দিয়ে কেটে গেল। সময় আর মাত্র 5 দিন। সন্ধ্যা হয় হয়, কানাইয়ের চোখে ঘুমের আমেজ। মন থেকে আশা প্রায় ফুরিয়েই এসেছে। সে হঠাৎ সজাগ হয়ে উঠল। বাইরে প্রহরী তখনও টহল দিচ্ছে। কে যেন এর মধ্যেই বাইরে একটা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। তার আলোয় ফটকের গড়াদের লম্বা লম্বা ছায়া পড়ছে কারাগারের মেঝেতে। কিন্তু কানাইয়ের ঘুমটা ভাঙল কেন? কান পাততেই কানাই কারণটা বুঝল। তার ট্যাঁকের ঝিনুক থেকে একটা শব্দ আসছে, কানাই কানাই। কানাই তাড়াতাড়ি ঝিনুকটা বার করে কানের উপর চেপে ধরল। তারপরেই সে পরিষ্কার শুনতে পেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে শোন, আমার আরো কিছু কথা মনে পড়েছে। তোর কাছে যে নীল ফলটা আছে সেটা খেলে তোর মধ্যে অদৃশ্য হওয়ার শক্তি আসবে।
কিন্তু বাবা একটা কথা মনে রাখবি, অদৃশ্য হতে গেলে আগে একটা কথা বলে নিতে হবে, সেটা হলো ফক্কা। সেটা বললেই তোকে আর কেউ দেখতেই পাবে না। এই আবার যখন নিজের চেহারায় ফিরতে চাইবি তখন বলবি টক্কা, বুঝলি? আচ্ছা, আর একটা কথা বলি শোন, সেটাও হঠাৎ মনে পড়ে গেল। রূপসার রাজা তার ছেলেকে বন্দি করে রেখেছে। প্রাসাদের ছাদের কোনায় একটা ঘর আছে, সেখানে অন্ধকারে বন্দি করে রেখেছে। বাবাকে হারিয়ে ছেলে সিংহাসনে না বসায় অবধি রূপসার কোনো গতি নেই, কোনো গতি নেই। শোক নাই অসুখে সারা দেশ ছাড়খাড় হয়ে যাবে। রাজাকে এক সদাগর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা পান্না বিক্রি করে আজ থেকে 7 বছর আগে। এই পান্না রাজার গলার হারে বসানো। এ পান্নায় যে জাদু আছে সেটাই হলো যত নষ্টের গোড়া, বুঝেছিস? কানাই ঠিকই বুঝেছে, কিন্তু চাঁদনির পাতা কি করে পাওয়া যাবে সেটা নিয়ে তো জগাই বাবা কিছুই বললেন না। ঝিনুকের ভিতর থেকে আবার শোনা গেল, চাঁদনি উদ্ধার করা বড় বিপদ রে, কিন্তু তার রাস্তাও আছে। কি রাস্তা? সেটা মনে পড়ছে না, পরে বলবো। ব্যাস, কথা শেষ। কানাই কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে, তাই সে ঝিনুকটাকে আবার ট্যাঁকে গুঁজে নিল। প্রহরী এখনো টহল দিচ্ছে, লম্বা টহল। তার গোড়ায় আর শেষটায় প্রহরী কানাইয়ের দৃষ্টির বাইরে চলে যায়। বাঁদিকে একবার প্রহরী অদৃশ্য হতেই ট্যাগ থেকে নীল ফলটা বার করে নিল কানাই, তারপর টপ করে মুখে পুড়ে দিল। তারপর প্রহরীর ডান দিকে অদৃশ্য হতেই কানাই ধাঁ করে বলে দিল, ফক্কা। প্রহরী ফেরার পথে কয়েদখানার দিকে দেখেই চমকে উঠল, তার টহল থেমে গেল। সে প্রথমে গড়াদের ফাঁক দিয়ে ভিতরে দেখল, একুন ওকুন সেকুন, কিন্তু কই কানাই তো সেখানে নেই। তারপর মশালটা গড়াদের ভিতর ঢুকিয়ে সে আবার দেখল। সে প্রায় অবাক হয়ে গেল। তারপর মশাল রেখে চাবি দিয়ে ফটক খুলে অতি সন্তর্পণে ভেতরে ঢুকল। তার চোখে অবাক ভাবটা তখন দেখবার মতো। কানাই এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। প্রহরী বেশ কিছুটা ভেতরে ঢুকতেই কানাই তার মাথায় সজোরে একটা আঘাত করল। প্রহরী প্রবল আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। তারপর পাশ কাটিয়ে খোলা ফটক দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। পা টিপে টিপে কোনো শব্দ না করে বাকি দুজন প্রহরীর নাকের সামনে দিয়ে কানাই বেরিয়ে পড়ল। কিছু দূর এগোতেই সামনে একটা সিঁড়ি পড়ল। সেই সিঁড়ি দিয়েই কানাই উপরে উঠতে লাগলো। এ সিঁড়ি নিঘাত ছাদে গিয়ে পৌঁছেছে। কানাইয়ের আন্দাজে ভুল নেই। সিঁড়ি উঠে গিয়ে একটা দরজার মুখে পৌঁছলো। সেই দরজা পেরোতেই কানাই দেখল সে ছাদে এসে পড়েছে। বেল্লায় ছাদ, এক কোণে একটা ছোট ঘর, তাতে একটা জানালা। সেই জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা টিমটিমে আলো। ঘরের দরজার বাইরে বসে আছে একটা প্রহরী, তার মাথা হেঁট। অদৃশ্য কানাই এগিয়ে গেল প্রহরীর দিকে। সে যা আন্দাজ করেছিল তাই। প্রহরী মুখ হাঁ করে ঘুমোচ্ছে, তার নাক দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে, বোধহয় তারই চাবি রয়েছে প্রহরীর কোমরে। কানাই খুব সাবধানে প্রহরীর ঘুম না ভাঙিয়ে চাবিটা বার করে নিল। তারপর সেটা তালায় ঢুকিয়ে একটা প্যাঁচ দিতেই খুব করে তালাটা খুলে গেল।
কি ভাগ্যি এই শব্দেও প্রহরীর ঘুম ভাঙল না। এবার দরজা খুলেই অদৃশ্য কানাই ভেতরে ঢুকলো। ঘরে একটা লণ্ঠন জ্বলছে, তারই আলোয় কানাই দেখল খাটিয়ায় অবাক দৃষ্টি নিয়ে বসে আছে তারই বয়সী একটি ফুটফুটি ছেলে। ঘরের দরজা খুলল, অথচ কাউকে দেখা যাচ্ছে না। এইসব দেখে রাজকুমারের মুখ হাঁ হয়ে গেছে। এ কি ভেলকি নাকি? দরজাটা ভেজিয়ে দিয়ে কানাই খাটের দিকে বসে ফিসফিস করে বলল, টক্কা। রাজকুমার তাকে দেখতে পেয়েই হঠাৎ চমকে উঠল। তারপর কোনো রকমে নিজেকে সামলে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি কোনো জাদুকর নাকি? ফিসফিসিয়ে কথা হলো, যদিও প্রহরীর নাক ডাকানি থেকে মনে হয় বাজ পড়লেও তার ঘুম ভাঙবে না। কানাই রাজকুমারকে পুরো ব্যাপারটা খুলে বলল। রাজকুমার বলল, গাছের কথা তুমি বলছো বটে, কিন্তু সে গাছ তুমি পাবে কি করে? এত সহজে তো তুমি সেটা পাবে বলে মনে হয় না। কি করে পাবো তা আমি জানি না, কিন্তু গাছের পাতা আমার চাই। শুধু আমার বাবার জন্য নয়, তোমাদের এখানে তাঁতিরা সব তো মরতে বসেছে, তাদের জন্য পাতা লাগবে। আর তাছাড়া কম করে 1000টা পাতা তো সেখানে থাকবেই, তাতেই তো 1000 লোকের প্রাণ বাঁচবে। কি বলো? হ্যাঁ গো, আমিও তো তাদের বাঁচাতেই চাই। বাবাকে আমি সে কথা বলেছিলাম, বাবা তাতেই আমাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। বাবা নিজের ছাড়া আর কারোর ভালো চান না। নিজের ভালো মানে ওই কোষাগারে যত বেশি টাকা আসে ততই ভালো। ধর্মে কর্মে বাবার মতি নেই, প্রজাদের মঙ্গলের চিন্তাও নেই। আমি যে তার নিজের ছেলে, তার জন্য কোনো মায়া মমতা নেই। আচ্ছা, তোমার বাবার গলার হাড়ে একটা জাদু পান্না আছে, তাই না? হ্যাঁ আছে বটে। 7 বছর আগে এক সদাগর বাবাকে সেটা বেচে। সেই থেকেই বাবার একদিনের জন্য কোনো অসুখ হয়নি, আর তার ফলে বাবার অত্যাচার আরও বেড়ে গেছে 3 গুণ। এখানকার তাঁতিরা তাকে সিংহাসন থেকে সরাবার ফন্দিও করেছিল। হয়তো তারা কিছুটা সফলও হয়েছিল, কিন্তু সেই সময়ই লাগে শুকনায়ের মরক, আর তাতেই সব কিছু ভেঙে চুরে একেবারে ছাড়খাড় হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলো দেখি, রাজামশাইয়ের শোয়ার ঘরটা কোথায়? আমি তো ইচ্ছা করলেই অদৃশ্য হতে পারি। আমি যদি তার গলা থেকে হাড়টা খুলে নিয়ে আসি? রাজকুমার গম্ভীরভাবে মাথা নাড়ল। বাবা শোয়ার ঘর রাজপ্রাসাদের অন্দরমহলে, কিন্তু তার দরজায় প্রহরী ছাড়াও একটা হিংস্র কুকুর পাহারা দেয়। সে তোমাকে দেখতে না পেলেও তোমার গন্ধ ঠিকই পাবে, আর পেলেই চিৎকার শুরু করবে। না না, ওভাবে হবে না, তোমাকে অন্য উপায় দেখতে হবে। যা করতে হবে দিনের বেলাতেই করতে হবে। কানাই কিছুক্ষণ চুপ করে রইল। তোমাকে তো এবার পালাতেই হবে। আমি যখন এসে পড়েছি তখন তুমি আর বন্দি কেন থাকবে? আচ্ছা, রাজবাড়ি ছাড়া তোমার কোনো ঠাঁই আছে কি? হ্যাঁ, তা আছে। তাঁতিদের মধ্যে আমার এক বন্ধু আছে, তার নাম গোপাল। আমার নিজের মাকে হারিয়েছি আমি 3 বছর বয়সে। গোপালের মাকেই আমি নিজের মায়ের মতো ভালোবাসি। বাবা গোপালের সঙ্গে মিশতে দেন না আমাকে, কিন্তু আজ যদি তার কাছে যাই, সে বোধহয় আমাকে ফিরিয়ে দেবে না। আচ্ছা, তার বাড়িতে কি দুজনের জায়গা হবে? হবে বই কি, 3 জনে এক ঘরে মাদুর পেতে শুয়ে থাকবো। আমার খুব অভ্যাস আছে। তাহলে চলো না, এই বেলায় চাঁদের আলোয় বেরিয়ে পড়ি। কিন্তু ফটকে যে প্রহরী আছে। আরে না না, প্রহরী আমাদের কিছুই করতে পারবে না। তোমাকে পিঠে করে আমি ঝড়ের বেগে বেরিয়ে যাব, কেউ আমাদের নাগালি পাবে না। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। বিশ্বাস হচ্ছে না? কিন্তু যে আমার এত বন্ধুত্বের কাজ করলো, তার তো নামটাই জানা হলো না ভাই। আমার নাম কানাই। আর আমি কিশোর। চলো এবার যাওয়া যাক।
গোপালদের বাড়ি তাঁতিপাড়ার এক প্রান্তে। সেখানে বোধহয় এখনো শুকনায় রোগ পৌঁছায়নি, কিন্তু কবে এসে পৌঁছবে তার তো ঠিক নেই। সেখানে পৌঁছেই কিশোর ডাক দিল, গোপাল, গোপাল। গলা শুনে গোপালের দাদু ঘর থেকে বেরিয়ে এলো। তারপর করুণ কণ্ঠে বলল, বাবা কিশোর, তুমি এসেছ? তুমি বড্ড দেরি করে ফেললে বাবা। এদিকে গোপালকে যে শুকনাই একেবারে কাবু করে ফেলেছে। বলছি, আমরা কি গোপালের কাছে কিছুদিন থাকতে পারি? কিন্তু বাবা, শুকনাই যে বড় ছোঁয়াচে রোগ, তা সত্ত্বেও তোমরা এখানে থাকবে? ও আপনি চিন্তা করবেন না দাদু, শুকনাই রোগের ওষুধ রাজবাড়িতে আছে। সে ওষুধ আমি যে করেই হোক জোগাড় করব, তাহলে আপনাদের কারোর ব্যারাম থাকবে না। কিন্তু মুখে বলা এক আর কাজে আর এক। 3 দিন কেটে গেল, তবু কাজ একটু এগোলো না। আর মাত্র 2 দিন আছে কানাইয়ের বাবার কাছে, তারপরেই তার আয়ু শেষ। এদিকে ঝিনুকেও আর কোনো কথা শোনা যায়নি। জগাই বাবা এমন চুপ কেন? এর মধ্যে অবশ্য আবার একটা কাণ্ড ঘটে গেছে। কানাই আর রাজকুমার দুজনেই কয়েদি অবস্থা থেকে পালিয়েছে দেখে রাজবাড়িতে হুলুস্থুলু পড়ে গেছে। এই জিনিস কেমন করে হলো? যে 2জন প্রহরী পাহারায় ছিল তাদের 2জনকে শুলে চড়ানো হয়েছে। কানাই আর কিশোরকে ধরার জন্য শয়ে শয়ে সেপাই ছাড়া হয়েছে রাজ্যে। গোপাল তাঁতির সঙ্গে যে রাজকুমারের ভাব ছিল সেটা রাজা জানতেন, তাই গোপালের বাড়িতেও পেয়াদা পাঠিয়েছিলেন। ঠিক সেই সময় কানাই একটা বুদ্ধি ফাঁদে ফক্কা বলে অদৃশ্য হয়ে পেয়াদার হাত থেকে বল্লম টেনে নিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। ভূত, ভূত, ভূত! এমন ভেলকি দেখে পেয়াদা পালায়। তারপর সে আর এমুখো হয়নি। তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি। আজ কানাই আর থাকতে পারল না। কিশোরকে বলল, ভাই, সেই জাদুপান্না না সরাতে পারলে তো আর চলছে না। এবার একটু ভেবে বলো দেখি, তোমার বাবা কখনো একা থাকেন? জাদু পান্না নিলেই যে সব গোল মিটে যাবে তেমন ভেব না। আমার মনে হয় তাতে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। বাবার রাগ হয়তো সপ্তমে চড়ে যাবে। তাও চেষ্টা করতে ক্ষতি কি? তুমি একবার একটু ভেবে বলো না ভাই। হ্যাঁ, একটা কথা মনে পড়েছে। বাবা যখন রোজ ভোরে সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান, ঠিক সেই সময় প্রহরীরা অনেক দূরে থাকে। বাবার কাছাকাছি তখন কেউ থাকে না। তবে আর কি, এই তো সুযোগ। কাল ভোরে আমি রাজবাড়িতে যাব অদৃশ্য হয়ে। দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কিনা। পরদিন সূর্য ওঠার আগে কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটল রাজবাড়িতে। তারপর শ্বেত পাথরে বাঁধানো ঘাটের কাছে এসে একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে রইল। পূব আকাশে পদ্মের রং ধরেছে, কিন্তু সূর্য তখনও ওঠেনি। কিছুক্ষণ পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কানাই খট খট শব্দ শুনতে পেল। বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন। ওই যে রাজা। রাজার গা খালি, পরনে কেবল ধুতি আর কাঁধের উপর একটা রেশমের উত্তরীয়। উত্তরীয়টা ঘাটের পাশেই বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ির দিকে এগোলেন। গলায় হাড়ের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তা থেকে আগুন বেরোচ্ছে। এবার রাজা জলে নামলেন। কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে। তারপর ধীরে ধীরে সেও জলে নেমে গেল। রাজা যেই না ডুব দিলেন, অমনি কানাইও ডুব দিল। তারপর ধীরে ধীরে সাঁতার কেটে রাজার সামনে উপস্থিত হল। অতি সন্তর্পণে হাড়টা খুলে নিয়ে দ্রুত বেগে দিঘির উল্টো পারে উঠল। রাজা জল থেকে উঠে বুঝতে পারলেন
তার গলায় হাড় আর নেই। তিনি দিশেহারা হয়ে প্রহরীকে হাঁক পারলেন, প্রহরী, 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 প্রহরী। কি হলো মহারাজ? এই সেই শয়তান রাঘব বোয়ালের কাজ। আমার গলা থেকে হাড় খুলে নিয়ে গেছে। খবর দে, এক্ষুনি খবর দে। দরকার হলে দিঘির জল সেচবো। আমার হাড় আমার ফেরত চাই, হাড় আমার ফেরত চাই। ইতিমধ্যে অদৃশ্য কানাই হাতের মুঠোয় হাড় নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর এক নিঃশ্বাসে ছুট দিল গোপালের বাড়ি। রাজকুমারকে দেখিয়ে দিল সে তার নিজের কাজ করে ফেলেছে, কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনো পরিবর্তন এলো কিনা সেটা কি করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব, রাজার হাবভাব কিরকম সেটা দেখে আসবো। তাই ঠিক হলো। পরদিন কানাই রাজসভায় গিয়ে হাজির হলো। সভাসদরা সকলে এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি। কানাই পিছনের দিকে একটা কোণায় চুপ করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সময় চলে যায়, কিন্তু রাজার কোনো দেখা নেই। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়। কিন্তু কই, রাজার চেহারায় ভালোর দিকে তো কোনো পরিবর্তন নেই। চোখে তো সেই একই শয়তানের দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচণ্ড রাগ। রাজা সিংহাসনে বসে চারিদিকে একবার লাল চোখে দেখে নিলেন, তারপর বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুঘরের আবির্ভাব হয়েছে। সে নিজের কয়েদখানা থেকে প্রহরীদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। আমার ছেলেকে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছে, আমার গলা থেকে আমার সাধের পান্নার হাড় খুলে নিয়েছে। গতকাল ভোরে দিঘিতে ডুব দেওয়ার সময় এই ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাণ্ড, কিন্তু না, দিঘির জল সেচে তো সে বোয়াল মাছকে ধরা হলো, কিন্তু হাড় তো পাওয়া গেল না। মন্ত্রী, আজ থেকে শাসন আরো 10 গুণ বাড়িয়ে দাও। যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায়, ততদিন হাট বাজার সব বন্ধ। লোক না খেতে পেয়ে মরুক, আমার রাজকুমার আর জাদুকরকে চাই। আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে চক্রান্ত, ছোট লোকের জাত, তোরা না খেতে পেয়ে মর। এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুছড়ে পড়ল। জাদুপান্না খুলে নিয়ে ফল তো আরো খারাপ হলো। এখন উপায়? কানাই মনের দুঃখে গোপালের বাড়ি ফিরে এলো। তার কাছে সব শুনে কিশোরের মুখও শুকিয়ে গেল। একে দেশে মরো, তার উপর রাজার এই মূর্তি, সারা দেশ তো একেবারে ছারখার হয়ে যাবে। কানাই তখন মনে মনে ভাবছে, আর মাত্র একটা দিন, এই একদিনের মধ্যে চাঁদনির পাতা জোগাড় না করলে সে তার বাবাকে হারাবে। এমন সময় দূর থেকে ঢেড়ার শব্দ শোনা গেল। আজ থেকে বাজারের কেনাবেচা বন্ধ। রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে 1 সহস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এরই মধ্যে কানাই হঠাৎ চমকে উঠল। কে যেন তার নাম ধরে ডাকছে। সে তৎক্ষণাৎ ট্যাগ থেকে ঝিনুক পার করে কানে দিল। পরিষ্কার শোনা গেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে কাজের কথা শোন। কাল সকালে তুই একটা কাজ করবি। রাজবাড়ির অন্দরমহলের বাগানের ঈশান কোণে যাবি। সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোঁতা আছে। সেই গাছ তোকে উদ্ধার করতেই হবে। কিন্তু কি করে জগাই বাবা? হ্যাঁ, সেটা তো তোর নিজের বুদ্ধি আর সাহসে জোরে বাবা। কাজটা সহজ নয় বুঝলি, কিন্তু তোকে তো করতেই হবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু
কিন্তু আবার কি? বলছি যে হলদে ফলের গুণটা কি সেটা তো বললেন না। আরে ওটা এখনো মনে পড়েনি, বললে বলবো। আগে তোর বাপকে বাঁচানোর ব্যবস্থা কর দেখিন, তার তো প্রায় শেষ অবস্থা। তবে পাতার রস খেলেই সে চাঙ্গা হয়ে উঠবে। আমি এখন আসি, বুঝলি? ঝিনুকের মধ্যে আবারও সমুদ্রের গর্জন শোনা গেল। কানাই সব ঘটনা কিশোরকে বলল। কাল এক প্রহর, হয় ইসপার নয় উসপার। জগাই বাবার নির্দেশ মতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হলো। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষু স্থির। একটা ছোট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা রয়েছে ঠিকই, কিন্তু এই এক মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার এক ছোবলেই যে কোনো মানুষ কয়েক মুহূর্তেই মারা যায়। দ্বীপটাকে ঘিরে আছে একটা 5 হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে 5-7টা কুমির। কানাই যখন পৌঁছলো তখন কুমিরগুলোর দিকে গোলা ব্যাঙ ছুড়ে দিচ্ছে একটা লোক, আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাঙ সাপটার দিকেও ছুড়ে দেয়া হলো, তক্ষুনি মুখে পুড়ে গিলতে আরম্ভ করলো। খাওয়া শেষ হলে কানাই দুগ্গা বলে কাজে লেগে গেল। আজই শেষ দিন, আজ তাকে যে করেই হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে। এতে যদি তার প্রাণও যায় তাও সে পরোয়া করে না, তার বাবাকে আজ বাঁচাতেই হবে। কানাই ফোন দিয়ে আঁটতে শুরু করলো কিভাবে ওই পরীক্ষা পেরিয়ে বিষধর শঙ্খচূড়ার মুখ থেকে গাছটা ছিনিয়ে আনা যায়। অনেক কিছু ভেবেও যখন কানাই কোনো কুলকিনারা পাচ্ছে না, তখন কিছু দূরে রাখা বাঁশগুলোর দিকে তার নজর গেল। তৎক্ষণাৎ তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। অদৃশ্য কানাই সেখান থেকে দুটো বাঁশ নিয়ে সেগুলোকে পরীক্ষার পাঁচিলে এমনভাবে শুইয়ে রাখল যাতে বাঁশের অপর দিকটা দ্বীপের উপর গিয়ে পড়ে। ফলে বেশ একটা সেতু তৈরি হয়ে গেল। কিন্তু সাপের কি হবে? তার জন্য চাই অস্ত্র। কানাই বাগানের ফটকের দিকে গিয়ে দেখল সেখানে হাতে ঢাল তরোয়াল নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে এক টানে অস্ত্রটা ছিনিয়ে নিল। সেপাই কিছু বোঝবার আগেই কানাই এক দৌড়ে পরীক্ষা পেরিয়ে সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে এক কোপে শঙ্খচূড়ের ধর থেকে মাথা আলাদা করে দিল। কানাই পিছন ফিরলে আরো একটা জিনিস বুঝতে পারত, সৈনিক তার সমস্ত জাদু বুঝতে পেরে গেছে। এই হলো সেই সৈনিক যাকে কানাই গোপালদের বাড়ি থেকে ভয় দেখিয়ে তাড়া করেছিল। কানাই গাছ নিয়ে যখন পরীক্ষা পার করছে, সামনে একটা দৃশ্য দেখে তার চক্ষু স্থির হয়ে গেল। সৈনিক এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কানাইকে সে দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই সৈনিক কানাইয়ের গায়ে ছুঁড়ে দিল এক মুঠো আবির। জাদুঘর, তোমার সব জাদু আমি বুঝতে পেরে গেছি। আমার চোখে ভেলকি, এসো সামনে এসো, আজ তোমার দফা রফা করব। কানাই প্রচন্ড ভয় পেয়ে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে সে নিজের রূপে ফিরে এলো। আরে এ তো বাচ্চা ছেলে রে। আরে দাঁড়া দাঁড়া, তোকে চেনা চেনা লাগছে। ও তুই বেটা সেই কানাই না, যে জেল থেকে পালিয়েছিলিস? তোর জন্য, শুধু তোর জন্য আমার দুই বন্ধু বলবান আর যশবান অকালে শুলে চললো। তোর আজ নিস্তার নেই, আয়। কানাই দিশেহারা হয়ে গেল। সে কি করবে বুঝতে না পেরে ঝড়ের বেগে দৌড় দিল। সিপাহী সেই প্রবল ঝটকায় নিজের টাল সামলাতে না পেরে পরীক্ষার জলে পড়ে গেল।
তারপর 4-5টা কুমির তার শরীর ছিন্ন ভিন্ন করে দিল। রক্তে লাল হয়ে গেল কুলখার জল। কিশোর কানাইয়ের হাতে গাছ দেখে চেঁচিয়ে উঠল। তুমি পেরেছো বন্ধু, তুমি পেরেছো। চলো, এক্ষুনি গোপালকে বাঁচাতে হবে। গোপাল, গোপাল চোখ খোলো। গোপাল, গোপাল এই দেখো, আমি তোমার ওষুধ এনেছি। ভাই কিশোর, তুমি একটা কাজ করো, সব পাতা নিয়ে গ্রামের মধ্যে বিলিয়ে দাও। আমি একটা পাতা নিয়ে বাবার কাছে এক্ষুনি যাচ্ছি, বাবাকে আজ বাঁচাতেই হবে। আমি চললাম বন্ধু, পরে আবার দেখা হবে। তীরের বেগে দেখতে দেখতে নন্দীগ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই। বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যাচ্ছে। এলি কানাই। কানাই তখনই পাতার রস বার করতে শুরু করেছে। এই নাও বাবা, খেয়ে নাও, এটা খেলেই তোমার রোগ সব সেরে যাবে। কোনো মতে ঘাড় উঁচু করে বলরাম রসটা খেল। একটা আরামের নিঃশ্বাস ফেলে আবারও বালিশে মাথা দিল। তার পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই, তুই আমাকে এই যাত্রায় বাঁচালি রে। আয় আমার বুকে আয়। কানাইয়ের চোখে খুশিতে জল চলে এলো। বাবা, তুমি ঠিক হয়ে গেছো বাবা, তুমি ঠিক হয়ে গেছো। কিন্তু বাবা, আমাকে আরেকবার রূপসায় যেতে হবে। সেখানেও সারা গ্রাম শুকনায় আক্রান্ত, আমার সেখানকার খবর নেওয়া দরকার। তা যা, তবে যাবার আগে কিছু ফল আর এক বাটি দুধ রেখে যা খাটের পাশে, মনে হচ্ছে খিদে পাবে। কানাই বাবার ফরমাস পালন করে রূপসায় গিয়ে হাজির হলো। শহরের চেহারাই বদলে গেছে। তাঁতিপাড়ার ঘরে ঘরে হাসি মুখ দেখতে দেখতে কানাই পৌঁছে গেল গোপালের বাড়ি। কিশোরও রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর। কি ভাবছো কিশোর? ভাবছি বাবার কথা। বাবারও তো ব্যারাম হয়েছে। সে কি, কি করে জানলে? এই কিছুক্ষণ আগে ঢেরা পিটিয়ে গেল, বলল রাজার অসুখ, বাবা আমাকে দেখতে চান। আমি যেখানেই থাকি যেন গিয়ে ওনার সঙ্গে দেখা করি। ব্যারাম মানে কি ব্যারাম? সুখ নাই, তাঁতিদের যা অসুখ আমার বাবারও ঠিক সেই অসুখই হয়েছে। আর তার একমাত্র ওষুধ এখন আমাদের কাছে। তা বেশ তো, সে ওষুধ দাও তাকে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান, আর তার জায়গায় তুমি বসো সিংহাসনে। কেমন? ঠিক আছে, তবে হ্যাঁ গোপাল, তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে। তুমি হলে তাঁতিদের সেরা তাঁতি, একমাত্র তোমার বোনা কাপড় পরেই আমি সিংহাসনে বসবো। ভাই কানাই, চলো এবার বাবার কাছে যাওয়া যাক। কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। রাজার শোয়ার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনো বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকলো রাজার ঘরে। রাজা শয্যা নিয়েছেন। পাশে রাজকবিরাজ মাথায় হাত দিয়ে বসে রাজার প্রশ্নের উত্তরে বলছেন, কোনো জায়গায় চাঁদনির গাছ নেই, আর এ রোগের আর কোনো চিকিৎসাও নেই। ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হলো কিশোর আর কানাই। তুই এলি বাবা? ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা। তবে তোর সঙ্গে এ কেন? এ যে পিশাচ সিদ্ধ জাদুকর। না বাবা, এ হলো রূপসার ভবিষ্যৎ মন্ত্রী। হ্যাঁ বাবা, আমি তোমার ওষুধ এনেছি, আমি সেটা তোমাকে দেব, কিন্তু তার আগে তুমি একটা কথা দাও,
এই অসুখ সারলেই তুমি চিরকালের মতো তীর্থে চলে যাবে? তা কেন দেব না? যত নষ্টের গোড়া ছিল তো আমার ওই জাদু পান্না। যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে রক্ষা করেছিল। সেই পান্না যাবার পর থেকেই তো আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি আমি কত ভুল করেছি বাবা। আমি বুঝেছি। আমি যাব, আমি এবার তীর্থে যাব। আর তুই বসবি আমার সিংহাসনে। রূপসার গৌরব তুই আবার ফিরিয়ে আনবি বাবা। লোকে ধন্য ধন্য করবে তোকে। রূপসার গৌরব আবার ফিরে আসবে। রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে ধরল বাপের সামনে। সেই মুঠোয় চাঁদনির বেগুনি পাতা। তার সৌরভে রাজার শয়নকক্ষ ভরে উঠল। রাজা কয়েকদিনের মধ্যেই সেরে উঠলেন। তারপর ধুমধাম করে নবাগত রাজার অভিষেক হলো। রাজা নিজের হাতে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে। তার পরনে তখন গোপালের তৈরি পোশাক। সমস্ত রাজপ্রাসাদ শঙ্খধ্বনিতে ভরে উঠেছে। রূপসানগরী তাদের নতুন রাজাকে পেয়ে আনন্দে মাতোয়ারা। এই সময় কানাই বিদায় জানানোর জন্য এগিয়ে গেল। ভাই কিশোর, এবার তাহলে আমি চললাম। চললে মানে? আরে দাঁড়াও বন্ধু, তুমি তো হবে আমার রাজমন্ত্রী। তোমার মতো এত ভালো বন্ধু আমি কোথায় পাবো বলো ভায়া? আসো, মন্ত্রীর সিংহাসন গ্রহণ করো। আমি মন্ত্রী মানে? কানাই, এই কানাই। এমন সময় কানাই শুনতে পেল জগাই বাবার ডাক। কানাই রাজসভার মধ্যেই ট্যাগ থেকে ঝিনুক বার করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাই বাবার কথা। এই কানাই, তোর তো আসপর্দা কম নয়। তোর বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই। তুই রূপসার মন্ত্রীর আসনে বসবি? কি করব জগাই বাবা? আমি তো আর নিজে থেকে এসে বসিনি, এরাই তো আমায় বসিয়েছে। একদিনে মনে পড়েছে, ওই যে হলদে ফলটা তোকে দিয়েছিল, সেটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। এইবারে সেইটা খেয়ে নে। সেইটা খেলে তোর বিদ্যে বুদ্ধি 1000 গুণ বেড়ে যাবে। মন্ত্রীগিরি কিভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কিভাবে দিতে হয়, দেশের মঙ্গল কিসে, দেশের নষ্টামি কিসে, দুষ্টের দমন, সৃষ্টের পালন কাকে বলে, সব জানতে পারবি। তখন আর তোকে বেমানান লাগবে না। কেউ বলবে না যে তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস। বুঝেছিস? হ্যাঁ জগাই বাবা, বুঝেছি। তাহলে আসি আমি। ঝিনুকে আবার সমুদ্রের গর্জন শোনা গেল। কানাই ঝিনুকটা আবার ট্যাকে গুজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরে দিল।